স্বাগতম ক্রিকফ্যানের নিয়মিত আয়োজন টোটাল ইমপ্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আমরা জানি যে টি-20 বিশ্বকাপ চলছে। পাকিস্তান কানাডার বিপক্ষে দারুণ একটা জয় তুলে নিয়েছে। প্রথম দুটি ম্যাচে হারার পরে তারা আসলে সুপার হিটে যাওয়ার পথে যে বাধাটা ছিল সেই বাধাটা অতিক্রম করতে অনেক লম্বা একটা পথ পাড়ি দিতে হবে, কিন্তু তারা প্রাথমিক যে বাধাটা ছিল কানাডার বিপক্ষে জয় দিয়ে তারা আসলে সেই আশাটা বাঁচিয়ে রেখেছে। এটা নিয়ে আলোচনা করতে আজকে আমরা হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন ক্রিকেট করেসপন্ডেন্ট সালমানুল্লাহ। স্বাগত। থ্যাংক ইউ। আচ্ছা, পাকিস্তানের পারফরমেন্সটা কিরকম দেখলেন? প্রথম দুটি ম্যাচে হারার পরে তারা যেভাবে কামব্যাক করেছে কানাডার বিপক্ষে এই ম্যাচটা। কানাডার বিপক্ষে আসলে এই কামব্যাকটা ছাড়া পাকিস্তান আসলে এই টুর্নামেন্টে টিকে থাকার আর কোনো অপশান ছিল না। সো এখন যদিও কানাডার বিপক্ষে পাকিস্তান জিতেছে, কিন্তু পাকিস্তানের আসলে আরও কম ওভারে ম্যাচটা জিতা উচিত ছিল, ডমিনেট যেতে ছিল, কারণ ওদের রান রেটের একটা ব্যাপার আছে। যেহেতু ওরা প্রথমে ইউএসএ এবং ইন্ডিয়ার কাছে হেরে গিয়েছে, তাদের রান রেটটার দিকে আসলে নজর দিতে হবে। এখন শুধু জিতলেই যে হবে এমন না, যেহেতু সামনে আরও মানে ওদের আরও ক্যালকুলেশন আছে যে ইউএসের খেলা হারা জিতার উপরে। সেই ক্ষেত্রে আসলে তাদের উচিত ছিল যে 13 ওভারে খেলাটা শেষ করা। 106 রানের টার্গেট ছিল যেটাতে, কিন্তু হ্যাঁ এটাতে আসলে এই বাবর স্ট্রাইক রেটের, যদিও নিউ ইয়র্কে খেলা কষ্ট হচ্ছে প্লেয়ারদের খেলতে, তবুও আসলে ট্রাই করা দরকার ছিল যে আরেকটু আগে জিতার জন্য। আমরা জানি যে পাকিস্তান একটা ডিফারেন্ট একটা ওপেনিং জুটি নিয়ে মাঠে নেমেছিল। সাইম আইয়ুবকে দেখেছিলাম ওপেনিং জুটি নেমেছেন মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে। আসলে বাবর রিজওয়ান জুটিটা আমরা 2021 টি-20 বিশ্বকাপ 2022-এ যেভাবে ক্লিক করেছিল, এবারে টি-20 বিশ্বকাপটা আসলে এতটা মানে পারফর্ম করতে পারছে না। এটা আসলে মানে পুরো দলটাই কিন্তু পারফর্ম করতে পারছেন না। এখানে আসলে তাদের প্লেয়াররা কিন্তু অলমোস্ট সেমই রয়েছে, কিন্তু আসলে তাদের যেগুলো শোনা যাচ্ছে যে দলীয় কোন্দল, ভিতরে বিভিন্ন গ্রুপিং, ক্যাপ্টেন্সি নিয়ে বাবর আজমকে ক্যাপ্টেন্সি থেকে সরানোর পরে আবার ক্যাপ্টেন্সিতে ফেরানো, শাহিন আফ্রিদিকে অল্প কয়েকটা ম্যাচের জন্য ক্যাপ্টেন্সি দিয়ে, এগুলো নিয়ে না প্লেয়াররা হয়তো বলছে যে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই বা, কিন্তু বাইরে পাকিস্তানি মিডিয়া, পাকিস্তানি এক্স ক্রিকেটার সবাই কিন্তু বলছে যে এইটাই আসলে কারণ যে পাকিস্তান দলগতভাবে খেলতে পারছে না, কারণ তাদের বিভেদ তৈরি হয়েছে ড্রেসিং রুমে। এই গ্রুপিংটা হলে যে আসলে কি সমস্যা হয় সেটা কিন্তু আমরা পাকিস্তান সাফার করছে জিনিসটা। এই জিনিসগুলো কিন্তু আগেও হয়েছে পাকিস্তানের সাথে। সো আমার মনে হয় যে যতদিন না তারা এই জিনিসটা সলভ করবে ততদিন আসলে মানে বাবর রিজওয়ান তাদের জুটিটা মানে খেলাটা আসলে কমপ্লিট হবে না। কারণ আপনি দেখেন যে ওপেনিংয়ে প্লেয়ারে চেঞ্জ এসেছে কিন্তু ইফতেখারকে ড্রপ করার জন্য। এখন ইফতেখার যদি মিডল অর্ডার ভালো খেলো তাহলে কিন্তু ওপেনিং নিয়ে আসলে কোনো সমস্যা হতো না, বা তারাই হয়তো ইয়ে করতো। কারণ সাইম আইয়ুব কিন্তু নিজেও ফর্মে নেই। সাইম আইয়ুবকে নিলে যে সাইম আইয়ুব ভালো খেলছে এমন না। রিজওয়ান এই বল ধরে খেলছে, বাবর আজমও মানে স্ট্রাইক রেট কম রেখেই খেলছে। চেঞ্জ কিন্তু তেমন একটা আসেনি। আসলে তাদের ভিতরে যেই সমস্যাগুলো, মানসিকতার সমস্যাটা, যেই দুইটা ম্যাচ হারলো, দুইটা ম্যাচে কিন্তু তাদের জিতার ছিল। সুপার ওভার একটা চান্স ছিল ইউএসের সাথে, ইন্ডিয়ার সাথে জিতা ম্যাচটা হেরে গেছে। জিতা ম্যাচ, এটা তো জিতা ম্যাচ ছিল। আপনার মিডল অর্ডার করছে না। এই যে ইমাদ ওয়াসিমকে ফিরানো হয়েছে, আমিরকে ফিরানো হচ্ছে। আমির ঠিকই পারফর্ম করছে, ইমাদ ওয়াসিম কিন্তু তার পারফরমেন্সটা ঠিকমতো দিতে পারছে না। আমি একটা জিনিস যদি যোগ করি যে আমরা জানি যে ইমাদ ওয়াসিম এবং মোহাম্মদ আমির অবসর ভেঙে ফিরেছেন পাকিস্তান দলে আসলে শক্তিমত্তা বাড়ানোর জন্য। তারা যে সময় মানে পাকিস্তান দলে ছিলেন না তখন এই বাবর আজম, রিজওয়ান তাদেরকে নিয়ে আসলে কড়া সমালোচনা করেছেন যে বাবর স্ট্রাইক রেট মেনটেন করতে পারছেন না, মোহাম্মদ রিজওয়ান সেলফিশ ক্রিকেট খেলছেন। এগুলা কিন্তু আমরা আমির, মোহাম্মদ এই ইমাদ ওয়াসিম ওদের মুখ থেকে নিয়মিত শুনতাম। তারা যখন পাকিস্তান টিমে আসলেন তখন আসলে তারা কতটা বাবর আজম, রিজওয়ানদের সঙ্গে মানিয়ে নিতে পারছেন, তাদের এই সমস্যাটার কারণে কি পাকিস্তান দল ভুগছে আপনার মনে হয়? আপনি দেখেন যখন তারা বাইরে ছিল, মানে মাঠের বাইরে থেকে সমালোচনা করাটা কিন্তু ইজি। আপনার মাঠের বাইরে যখন ছিল এই প্লেয়ারগুলোই যখন আপনার টিমে আসবে, আপনি বাবরের ক্যাপ্টেন্সি আন্ডারে খেলছেন, তখন কি আপনার মানসিকতা একবারে চেঞ্জ করে খেলতে পারাটা সম্ভব না। তাদের মধ্যে হয়তো ইগো আছে, তাদের মধ্যে ক্ল্যাশ আছে, তারাও জানে যে বাবরের কী কী সমস্যা আছে। এখন একই টিমের হয়ে পাকিস্তানের হয়ে খেলতে চেয়েছে, দলে ফিরেছে, কিন্তু আসলে তাদের মানে ওই হয়তো ব্যাক অফ দ্য মাইন্ডে তাদের প্রবলেম আছে, এই বাবরের আন্ডারে খেলা নিয়ে তাদের প্রবলেম আছে, বা হোয়াট এভার থাকতেই পারে। মানে বাবরেরও হয়তো তাদেরকে ক্যাপ্টেন্সি করা নিয়ে সমস্যা হচ্ছে। এখন আসলে আপনি এরকম কারেন্ট মানে খেলা, যখন আমির এবং ইমাদ টকশোতে যে কথা বলেছে, বিভিন্ন সমালোচনা করেছে, আপনি কয়েকদিন পরেই আবার টিমে ইনক্লুড হয়ে খেলতে গেলে কিন্তু আপনি আসলে পারফরমেন্সটা দিতে পারবেন না। আর মাঠের বাইরে থেকে কথা বলাটা আসলে ইজি,
আপনি মাঠে গেলে আসলে আপনি এখন যাকে নিয়ে সমালোচনা করছিলেন তার আন্ডারেই খেলতে হচ্ছে, তাহলে আপনি এখন তার স্টাইলে যদি খেলতে যান তখন আসলে আপনি তো হবে না, আপনার মিলবে না, স্ট্যান্ড করতে পারছেন না আপনি। কারণ আপনাকে ক্যাপ্টেন যদি এভাবে খেলতে বলে যে আপনি বল ধরে খেলেন, তখন আপনি কিন্তু বল ধরে খেলতেই বাধ্য, আপনি যতই হার্ড হিটিং ব্যাটার হন না কেন। মানে আমি ইমাদের কথা বলছি না, আমি জেনারেলি বলছি যে এইভাবে যারা সমালোচনা করার পরে ফেরার পরে আসলে আমার মনে হয় না যে জিনিসটা এই সমস্যাটা হয়েছে যে পাকিস্তান টিমকে দেখতে মনে হচ্ছে যে অনেক শক্তিশালী, আসলে তারা কিন্তু ওই শক্তি অনুযায়ী পারফরমেন্স কোনো ম্যাচেই দিতে পারছেন না। শাহিনও কিন্তু একই একটা প্রবলেমে ভুগছেন যে নতুন বলে উনি উইকেটই পাচ্ছেন না। আমরা গত 2-3 বছর যাবত যে পারফরমেন্সটা দেখেছি শাহিন আফ্রিদির কাছ থেকে, নতুন বলে নিয়মিত উইকেট এনে নিচ্ছেন, তার কারণে কিন্তু যে প্রতিপক্ষ দলগুলো পাওয়ার প্লেতে রান পেয়ে যাচ্ছে, মানে পাওয়ার প্লেতে ওরা কিন্তু বিপাকে পড়ে যেত রান তোলার জন্য, কিন্তু এখন এটা শাহিন আফ্রিদি পারছেন না। এটার কারণে সাফার করতে হচ্ছে পুরো পাকিস্তান দলকে। নাসিম শাহ যদিও ফর্মে আছেন, আমির বল হাতে ভালো করছেন, কিন্তু দলের সংস্কৃতির কারণে তারা আসলে অনেকটা পিছিয়ে যাচ্ছেন মনে হয়। আমারও তাই মনে হচ্ছে, মানে এই বললাম তো যে তাদের মেন্টালিটি যদি এক জায়গায় না থাকে তাহলে আসলে কোনোভাবেই তারা পারফর্ম করতে পারেন। যে আফ্রিদি ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দিয়েছিলেন, তাকে একটা সিরিজের পরে ড্রপ করা হয়েছে। এখন আপনি যতই বলুন না কেন যে না সমস্যা নেই, আমার বাবার সাথে কোনো সমস্যা নেই, যে খেলতে গেলে আসলে আসেই, মানে আপনি এগুলা মেন্টালি ব্লক, পিসিবি বোর্ডের সাথেও আপনার সমস্যা থাকতে পারে। বোর্ড একটা স্টেটমেন্ট দিয়েছিল যেটা আফ্রিদি বলেছিল যে আমি স্টেটমেন্ট দেইনি। এখন আপনি বোর্ডের সাথেও যদি বোর্ড এখন অলরেডি বলছে যে ঢালাও, ইন্ডিয়া ম্যাচের পরে বোর্ড থেকে বলা হয়েছে যে ঢালাওভাবে পরিবর্তন আনা হবে, মানে আপনি টুর্নামেন্টের মাঝখানে এরকম কথা, এটা কি বাড়তি চাপ কিনা পাকিস্তান দলের জন্য? মানে চাপ নিবেই। পাকিস্তান টিম তো আর অস্ট্রেলিয়ার টিম না যে একদম মানে মাঠের খেলাটা মাঠেই খেলবে। পাকিস্তান টিম আসলে আশেপাশে অনেক কথা শুনে, অনেক কথা, বোর্ডের চাপ থাকে, আশেপাশে মানুষের সোশ্যাল মিডিয়া চাপ থাকে, এগুলো সবই পাকিস্তান দেখে। পাকিস্তান দলের সহকারী কোচ আজহার মাহমুদ, উনি আসলে কানাডার বিপক্ষে ম্যাচটার আগে বলছেন যে পাকিস্তান দলের ক্রিকেটারদের মনোবল ভেঙে গেছে। এটা আসলে মানে একদম প্রকাশ্যে এইভাবে বলাটা দলটার জন্য আসলে কতটা বেদনাদায়ক মনে হয় ওদের জন্য? মানে ওইটাই, মানে তারা আসলে মিডিয়া হ্যান্ডেল করা বা মিডিয়া তারা হোল্ড করতে পারছে না কোনো কিছুই, তার ইমোশনও হোল্ড করতে পারছে না, তারা আসলে মাঠেও খেলতে পারছে না। এই টিমটা কিন্তু একটা মানে উইনিং টিমের মতোই টিম তারা তৈরি করেছিল, কিন্তু তারা প্রথম ম্যাচটা যদি কলাপস না করতো আমার মনে হয় যে তারা হয়তো ওভারকাম করে খেলতে পারতো। যেহেতু ইউএসের কাছে, ছোট দলের কাছে হেরেছে, এবারে প্রতিপক্ষ ভারত অনেক কঠিন ম্যাচ, ওই ম্যাচের স্নায়ু চাপটাই ধরে রাখতে পারেনি পাকিস্তান বেশি। এখন আপনি দেখেন, এখন ইউএসের খেলাগুলো হচ্ছে, ইউএসএ আয়ারল্যান্ডের খেলা হচ্ছে ফ্লোরিডাতে, পাকিস্তান আয়ারল্যান্ডের খেলা ফ্লোরিডাতে, ওইখানে কিন্তু আবার একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই ম্যাচটা যদি ওয়াশ আউট হয়ে যায় তাহলে আসলে পাকিস্তান একদম বাদ পড়ে যাচ্ছে। আপনি যে কোনো একটা ম্যাচে যদি ওয়াশ আউট হয়ে যায় তাহলে কিন্তু ইউএসএ কোয়ালিফাই হয়ে যাবে, কারণ ওদের আমরা জানি যে ইউএসএ এরই মধ্যে 2 ম্যাচে 2টাই জিতেছে, যাদের 4 পয়েন্ট আছে। ভারতও 2 ম্যাচে 2টা জিতেছে, তাদেরও 4 পয়েন্ট। এই 2 দলের যাওয়ারই সম্ভাবনা মনে হয় সবচেয়ে বেশি। এখন মানে খেলা হলে হয়তো নেট রান রেটে তখন একটা ওই হিসাবটা আসতো, একটা হিসাব আসবে। হয়তো পাকিস্তান যদি পরের ম্যাচটা জিতে যায়, ইউএসএ যদি মানে খারাপভাবে হেরে যায়, তাহলে হয়তো ওই ডিসিশনগুলো আছে। কিন্তু আপনি মানে যদি ম্যাচ একটা ওয়াশ আউট হয়ে যায় তাহলে আসলে ইউএসএ আর ইন্ডিয়া যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আজকে শ্রীলঙ্কা এবং নেপালের একটা ম্যাচও আসলে বৃষ্টির কারণে ওয়াশ আউট হয়ে গেছে। আমরা জানি যে নেপাল এবং শ্রীলঙ্কা বাংলাদেশের গ্রুপে রয়েছে। এটা আসলে বাংলাদেশের জন্য কতটা খুবই ভালো, মানে মেন্টালি শ্রীলঙ্কা এখন গ্রুপের 4 নম্বর অবস্থানে আছে, তাদের আরেকটা ম্যাচ তো জিততেই হবে। কিন্তু এছাড়া এখন শ্রীলঙ্কা আসলে 3 ম্যাচে মাত্র 1টা পয়েন্ট পেয়েছে, তারা রেসের বাইরে চলে গেছে। এখন হচ্ছে আবার নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের একটা কম্পিটিশন হবে, কারণ বাংলাদেশ একটা জিতেছে, একটা হেরেছে। নেদারল্যান্ডের সাথে খেলা আছে, নেপালের সাথে আমি ধরলাম নেদারল্যান্ডস 2 ম্যাচে 1টা জিতেছে, তারাও আসলে 2 পয়েন্ট নিয়ে হোল্ড করছে। নেদারল্যান্ড বাংলাদেশকে হারিয়ে দেয়, তখন আবার নেদারল্যান্ডের সাথে আবার নেপাল এবং বাংলাদেশের সাথে বাংলাদেশ যদি নেপাল রান রেটের হিসাবটা সামনে চলে আসবে, হচ্ছে নেদারল্যান্ডের সাথে চলে আসবে। সো এখনই আসলে বলা যাচ্ছে না যে নেদারল্যান্ড কিন্তু অতটাও খারাপ টিম না যে বাংলাদেশ আসলে টি-20তে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আবার নেপালে লামিচাং ফিরছে, নেপালের শক্তিটাও কিন্তু বেড়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজে খেলা হবে, নেপালের শক্তিটাও কিন্তু বেড়ে যাচ্ছে। সো সেই হিসেবে এখনও আসলে বাংলাদেশের ইকুয়েশনটা যে সহজ হয়েছে, সাউথ আফ্রিকার সাথে জিতলে আসলে ইকুয়েশনটা আরও সহজ হয়ে থাকতো। এখন যেহেতু ওই ম্যাচটা আমরা হেরে গেছি, শ্রীলঙ্কা বাদ গেল, নেদারল্যান্ডের সাথে আসলে এখন একটা ফাইট হবে হয়তো বাংলাদেশে। আমরা আগামীকালকে আসলে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার একটা ম্যাচ আছে। এই ম্যাচে কি বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আশা করছেন আপনি?
সাকিব আল হাসান খুবই বাজে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমার মনে হয় না সাকিবকে ড্রপ করবে, হয়তো মাহাদিকে খেলাতে পারে, যেহেতু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা, যেহেতু স্পিন ট্র্যাকিং খেলা, হয়তো তাহলে পেসারদের মধ্যে কাউকে কি বসানোর সম্ভাবনা আছে? তানজিম সাকিব সবাই তো আসলে মোটামুটি ভালো খেলছে। মুস্তাফিজ ওটা তো মুস্তাফিজ আইডিয়াল কন্ডিশন মুস্তাফিজের জন্য। সো আমার মনে হয় না, হয়তো স্পিনার একটা এক্সট্রা খেলাতে পারে, এছাড়া আমার মনে হয় না তেমন কোনো। তাহলে হয়তো বা জাকের আলী ড্রপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর মেহেদি জানি যে আমরা সে একটা অলরাউন্ডার, নিচের দিকে নেমে ভালো ব্যাটিংও করতে পারেন, এই জায়গায় ওর হয়তো বা খেলার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, ধন্যবাদ আজকে আমার সঙ্গে থাকুন। দর্শকরা ধন্যবাদ আমাদের এই নিয়মিত আয়োজনের সঙ্গে থাকার জন্য। বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটার পরে আমরা আবারও হাজির হব আমাদের এই আয়োজনে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, বিদায়।